সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএবিএসএস এর সকল স্টুডেন্টকে আমি অনিমেষ দাস আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আজকের ক্লাসে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান 1 এবং সিভিক এডুকেশনের 1-এর দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আপনাদের আলোচনা করব। তো পুরো আমাদের ক্লাসটি আমাদের সাথেই থাকুন এবং সাথে সাথে আপনারা এই লাইভ ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন, কারণ কি শুধুমাত্র আপনাদের জন্যই না, সারা বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রী বিএবিএসএস প্রোগ্রামে লকডাউনের কারণে তারা ক্লাস করতে পারছে না বা বাংলাদেশের সকল স্টাডি সেন্টার টিউটোরিয়াল কেন্দ্রগুলো বন্ধ আছে, সেই কারণে তাদের উদ্দেশ্যে আমাদের এই ক্লাসগুলো নিয়ে। তো আপনারা এই ক্লাসগুলো নিজেও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, এই জন্য হচ্ছে কি আপনাদের এই ক্লাসগুলো নেওয়া হয়। তো বেশি কথা না বলে আজকে আমাদের যে ক্লাসটা থাকছে সেই ক্লাসের ভিতরে থাকবে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান 1। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। তো প্রশ্নটা হচ্ছে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য আছে কি, এটা আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন। তো এটা পড়াচ্ছে হচ্ছে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান 1-এর একটি প্রশ্নটি হচ্ছে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য আছে কি, আলোচনা করুন। রাষ্ট্র রাজনৈতিকভাবে সংগঠিত একটি সংস্থা। তো রাষ্ট্র জিনিসটা কি? রাষ্ট্র হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত একটি সংস্থা। এটা শাসিত হয় একটা বৈধ সরকার দিয়ে, তার মানে হচ্ছে রাষ্ট্রটা শাসিত হয় একটা বৈধ সরকার দিয়ে, এটা শাসিত হয় বা শোষণ করা হয়। সরকার ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কখনো কল্পনা করা যায় না। যদি একটা রাষ্ট্রে সরকার না থাকে তাহলে রাষ্ট্রের অস্তিত্ব কখনোই কল্পনা করা যায় না। রাষ্ট্র সরকারকে অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়। রাষ্ট্র এবং সরকারকে একই অর্থে ব্যবহার করা হয়। ইংরেজি দার্শনিক হবস রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। রাষ্ট্রবিজ্ঞানী যিনি আছেন তিনি হচ্ছে গিয়ে ইংরেজ দার্শনিক হবস একটা জিনিস বলেছেন, সেটা হচ্ছে গিয়ে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেন নাই। ফ্রান্সের সম্রাট আছেন, ফ্রান্সের সম্রাট চতুর্দশ লুই, মানে চতুর্দশ দশকে ফ্রান্সের সম্রাট ছিলেন লুই, বলতেন আমি রাষ্ট্র। ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজারা অনুরূপ ধারণা পোষণ করতেন। ইংল্যান্ডের যে স্টুয়ার্ট রাজারা ছিলেন তারাও ঠিক একই ধারণাটা পোষণ করতেন। এখন সরকার এবং রাষ্ট্রের মধ্যে কি পার্থক্য রয়েছে সেই সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করছে এবং পুরো ক্লাসটি দেখতে থাকুন এবং বেশি করে শেয়ার করবেন। বাস্তবে রাষ্ট্র ও সরকারের মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। রাষ্ট্র এবং সরকারের মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান, এই সম্পর্কে এখন আলোচনা করা হলো। এখানে মূলত কয়েকটা পয়েন্টের মাধ্যমে এই রাষ্ট্র সরকারের মধ্যে কি পার্থক্য আছে এগুলো আলোচনা করব। প্রথমত মানে 1 নম্বর, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌম ক্ষমতার এই 4টি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। তা রাষ্ট্র মূলত 4টা উপাদান নিয়ে গঠিত। একটা হচ্ছে গিয়ে জনসমষ্টি, একটা হচ্ছে ভূখণ্ড, একটা হচ্ছে সরকার, আর একটা হচ্ছে সার্বভৌম। এই 4টা উপাদান নিয়েই কিন্তু একটা সরকার গঠিত হয়। তো এই 4টি উপাদানই হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান। সরকার রাষ্ট্রের অন্যতম উপাদান। সরকার একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্র ইচ্ছা প্রকাশিত ও কার্যকর হয়। তাহলে সরকার একটা প্রতিষ্ঠান যার মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও কার্যকর হয়, রাষ্ট্রে তার ইচ্ছা পোষণ করে এবং সেটা কার্যকর করেন। অধ্যাপক গার্নার রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য সুস্পষ্ট করার জন্য রাষ্ট্রকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন। অধ্যাপক গার্নার এই রাষ্ট্রকে জীবদেহের সাথে তুলনা করেছেন। রাষ্ট্র যদি জীবদেহ হয় তবে সরকার রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ। এই অধ্যাপক গার্নার তিনি তার সংজ্ঞায় বলেছেন যে রাষ্ট্র যদি জীবদেহ হয় তাহলে সরকার তার মস্তিষ্ক স্বরূপ। দ্বিতীয়ত, রাষ্ট্র সরকার অপেক্ষা ব্যাপক। দ্বিতীয়ত যে জিনিসটা বলা যায় যে রাষ্ট্র সরকার অপেক্ষা ব্যাপক মানে বড়, বা এটা পর্যালোচনা করে বড় হয়। রাষ্ট্র দেশের সমস্ত জনসাধারণের সমন্বয়ে গঠিত হয়। তাহলে রাষ্ট্র যখন গঠন করা হয় তখন কি হয়, সমস্ত জনসাধারণের সমন্বয়ে গঠিত হয়। কিন্তু সরকার মুসলিমের মানুষের সমন্বয়ে গঠিত হয়। সরকার মুসলিমের যে মানুষ মানে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষের সমন্বয়ে সরকার গঠিত হয়। তৃতীয়ত, রাষ্ট্র একটি বিমূর্ত ও তত্ত্বগত ধারণা।
তো রাষ্ট্র একটা বিমূর্ত আর একটা কি তত্ত্বগত ধারণা। রাষ্ট্রকে অনুধাবন করতে হয়, মানে বুঝতে হয় সরকার একটি বাস্তব প্রতিষ্ঠান, সরকার কি একটা বাস্তব প্রতিষ্ঠান। জনসমষ্টির সেই ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হয়, তাদেরকে জানা ও দেখা যায়। সরকার রাষ্ট্রপক্ষ থেকে বিভিন্ন কার্য সম্পাদন করেন, সরকার বিভিন্ন রাষ্ট্রপক্ষ থেকে বিভিন্ন কার্য সম্পাদন করে থাকেন। সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা প্রকাশিত ও বাস্তবায়িত হয়। সরকার না থাকলে রাষ্ট্রের কোনো কাজই সুষ্ঠুভাবে সম্ভব হয় না। সরকার যদি না থাকে তখন রাষ্ট্রের কোনো কাজই গুরুত্বপূর্ণভাবে সম্পাদন করা হয় না বা সম্ভব হয় না। যদি রাষ্ট্রকে যদি জাহাজরূপে গণ্য করা হয় তবে সরকার জাহাজরূপী নাবিক মাত্র। যদি রাষ্ট্রকে আপনি জাহাজের সাথে তুলনা করেন তাহলে সরকার সেখানের নাবিক মাত্র। চতুর্থত, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী, কিন্তু সরকার কোনো সার্বভৌম ক্ষমতা নেই। একটা রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়, কিন্তু সরকার কোনো সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্র সার্বভৌম রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা সরকারের মাধ্যমে প্রয়োগ হয়ে থাকে। রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার মাধ্যমে তার অস্তিত্ব টিকিয়ে রাখে। পঞ্চমত, রাষ্ট্র সকল আইনগত অধিকারের উৎস, সরকার তার রক্ষক মাত্র। তার মানে হচ্ছে রাষ্ট্র আইনগত অধিকারের উৎস, আর হচ্ছে কি সরকার তার রক্ষক মাত্র, মানে সরকার সেটা রক্ষণাবেক্ষণ করে থাকেন। রাষ্ট্রের বিরোধিতা করলে নাগরিক জীবন বিপন্ন হয়। যদি রাষ্ট্রের কেউ যদি বিরোধিতা করে তাহলে নাগরিক জীবন বিপন্ন হয়। রাষ্ট্রের বিরোধিতা করার অর্থ দেশদ্রোহিতা করা। রাষ্ট্রের বিরোধিতা কথার অর্থ হচ্ছে কি দেশদ্রোহী করা, মানে কেউ যদি রাষ্ট্রের বিরোধিতা করেন তাহলে কি হয়, দেশদ্রোহিতা করা হয়। সরকার নাগরিকের অধিকারের উপর হস্তক্ষেপ বা কোনো অন্যায় পদক্ষেপ গ্রহণ করলে জনগণ সরকারের বিরোধিতা করে। সরকার যদি জনগণের পরে কোনো হস্তক্ষেপ বা অন্যায় কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে জনগণ কি করে, জনগণ সরকারের সেটা বিরোধিতা করে। অধিকার হরণের বিরুদ্ধে নাগরিক সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে। এই অধিকার হরণের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে মামলা করতে পারে, কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা করা যায় না। ষষ্ঠত, সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য এক এবং অভিন্ন। সকল রাষ্ট্রের প্রকৃতি এবং বৈশিষ্ট্য কি, এক এবং অভিন্ন, কিন্তু সরকার শ্রেণীগত ও আদর্শগত বিভিন্ন প্রকার হতে পারে, যেমন রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার হয়ে থাকে। তাহলে অনেকগুলো এখানে ভাগ হয়ে আছে, যেমন সরকার বিভিন্নভাবে হতে পারে। একটা হচ্ছে রাজতান্ত্রিক, একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, একটা হচ্ছে গণতান্ত্রিক, একটা হচ্ছে সমাজতান্ত্রিক, একটা হচ্ছে এককেন্দ্রিক, আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র, একটা হচ্ছে সংসদীয় সরকার, আরেকটা হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার। তো সরকার অনেকভাবে গঠন করা হয়ে থাকতে পারে। সপ্তমত, রাষ্ট্র বলতে একটি নির্দিষ্ট ভূখণ্ডকে বোঝায় এবং অনেক ব্যাপক অর্থে এটা ব্যবহৃত হয়, কিন্তু সরকার গঠিত হয় শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ। এই তিনটা বিভাগ নিয়ে সরকার মূলত গঠিত করা হয়। সরকার ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। অষ্টমত, রাষ্ট্র সংবিধান দ্বারা নাগরিকের অধিকার সৃষ্টি করে, কিন্তু সরকারের দায়িত্ব অধিকার রক্ষা করা, সরকারের প্রয়োজনীয় নাগরিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে। পরিশেষে বলা যায় সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকারের মাধ্যমে রাষ্ট্র ইচ্ছা প্রকাশিত হয়। এই সরকারের মাধ্যমে রাষ্ট্রের যে ইচ্ছা এটা প্রকাশিত হয়। সরকার ব্যতীত রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না। তো এখন আপনাদের সিভিক এডুকেশন অনের একটি প্রশ্ন পড়াবো এবং এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা এই প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো আমরা পড়াই সেই প্রশ্নগুলো একটু ভালো করে আপনারা দেখবেন, কারণ কি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেইগুলোই আমরা পড়াই। তো আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। স্বাধীনতার রক্ষা কবচগুলো বর্ণনা করুন, আর স্বাধীনতা কি, স্বাধীনতার রক্ষা কবচগুলো সম্পর্কে আলোচনা করুন বা ব্যাখ্যা করুন। মানুষ পরাধীন হয়ে থাকতে চায় না। পৃথিবীর কোনো মানুষই পরাধীন হয়ে থাকতে চায় না, কারণ তার স্বাধীনতার দরকার হয়। মানুষের সবচেয়ে অমূল্য সম্পদ তার স্বাধীনতা। একটা মানুষের যে অমূল্য সম্পদ তা তার স্বাধীনতা। বর্তমানকালে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের স্বাধীনতা সর্বজন স্বীকৃত। গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু সবার স্বাধীনতা কি স্বীকৃত, সর্বজন স্বীকৃত। যে কোনো সংগঠিত
সমাজেই মানুষ স্বাধীন হতে পারে। তাহলে যে কোনো সংগঠিত সমাজে কি হতে পারে? মানুষ স্বাধীন হতে পারে। ব্যক্তি বা রাষ্ট্রের স্বাধীনতা সুনিশ্চিত করার জন্য কিছু রক্ষা কবচ আবশ্যক। এই ব্যক্তির যে স্বাধীনতা, ব্যক্তির বা রাষ্ট্রের যে স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করার জন্য কিছু রক্ষা কবচ আবশ্যক হয়। এ সকল রক্ষা কবচের সহায়তায় ব্যক্তি বা রাষ্ট্র নিজের অধিকার পরিপূর্ণভাবে ভোগ করেন। তো এই রক্ষা কবচের অনুযায়ী, রক্ষা কবচের ফলে কিন্তু ব্যক্তি বা রাষ্ট্র নিজের অধিকার সম্পূর্ণরূপে ভোগ করেন। স্বাধীনতা রক্ষা কবচ। ফরাসি দার্শনিক তার বিখ্যাত গ্রন্থ সোশ্যাল কনস্ট্রাক্টে বলেছেন, ম্যান বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন, তারপর থেকে চেঞ্জ। স্বাধীনতা ভোগ করা বা স্বাধীনভাবে জীবনযাপন করা নিশ্চিত করতে হলে সমাজ জীবনে স্বাধীনতা সংরক্ষণের জন্য কিছু ব্যবস্থা থাকা আবশ্যক। এটা পড়াচ্ছে হচ্ছে সিভিক এডুকেশন অন, আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে স্বাধীনতা কি, স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করুন। এই প্রশ্নটি সম্পর্কে আলোচনা করছি। এ ব্যবস্থাকে আমরা স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে আখ্যায়িত করতে পারি। নিম্নে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করা হলো। 1 নম্বর, সংবিধান বা শাসনতন্ত্র। শাসনতন্ত্রকে সাধারণত স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে বলছে কি যে শাসনতন্ত্রকে সাধারণত স্বাধীনতার রক্ষা কবচ হিসাবে চিহ্নিত করা হয়। এতে জনগণের মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে বিধায় সরকার তথা কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই অধিকার হরণ করতে সক্ষম হয় না। 2 নম্বর, আইন। আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। তাহলে একটা মানুষের যে বাহ্যিক যে আচরণ, এটা নিয়ন্ত্রণ করে কিন্তু আইন। তাই আইনের যথাযথ প্রয়োগ দ্বারা মানুষের বাহ্যিক আচরণ মানুষের উৎপীড়ন প্রতিরোধ করা সম্ভব। মানুষকে যে ডিস্টার্ব করে বা অত্যাচার নিপীড়ন করে, এটা প্রতিরোধ করা যায়, সম্ভব হয় আইনের দ্বারা। আর সেই জন্য বলা হয় ল ইজ দি কন্ডাকশন অফ লাইবিলিটি। কেউ অন্যায়ের অধিকার হরণ করলে তা একমাত্র আইনের মাধ্যমেই প্রতিকার করা সম্ভব হয়। তো এটা আপনারা জানেন যে আইনের মাধ্যমেই একমাত্র প্রতিকার করা সম্ভব হয়। 3 নম্বর, গণতন্ত্র। গণতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে জনগণের সম্মতি ও অংশীদারিত্বের ভিত্তিতে সরকার পরিচালিত হয়। এখানে কোনো গোষ্ঠী বা শ্রেণী শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় না বা থাকে না, ফলে জনগণের সব অংশের প্রতিনিধিত্ব বজায় থাকে। এরপরে 4 নম্বর পয়েন্ট হচ্ছে কি ক্ষমতার স্বাতন্ত্র্যীকরণ। সরকারি 3টি বিভাগের ক্ষমতা ও কার্যবলীকে পৃথক পৃথকভাবে ভাগ করে এক বিভাগ অন্য বিভাগের উপর কর্তৃত্ব যেন না করতে পারে, সেই জন্য এক বিভাগ অন্য বিভাগ থেকে প্রভাবমুক্ত থাকতে চায়। তার মানে হচ্ছে যে কোনো বিভাগ থেকে শাসনমুক্ত থাকতে চায় বা প্রভাবমুক্ত থাকতে চায়। এই কোন বিভাগগুলো? আইন বিভাগ, সাধারণ শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এক্ষেত্রে কোনো বিভাগ নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করতে পারে না, ফলে কোনো বিভাগের স্বৈরাচারী হওয়ার সুযোগ থাকে না। এতে জনগণের স্বাধীনতার প্রশ্নের হুমকি সম্ভাবনা দূর হয়। 5 নম্বর, বিচার বিভাগের স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার রক্ষার অপরিহার্য শর্ত হল বিচার বিভাগের স্বাধীনতা বা স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা। যে দেশের বিচার বিভাগ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না, সে দেশের ব্যক্তি স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয় না। 6 নম্বর পয়েন্ট, আইনের অনুশাসন। আইনের অনুশাসন স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। তো আইনের যে অনুশাসন, এটা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। এখানে সবল দুর্বলের অধিকার ছিনিয়ে নিতে পারে না। তার মানে আইন থাকলে, যদি আইনের সঠিকভাবে প্রয়োগ থাকে, তাহলে সবল দুর্বলের অধিকার ছিনিয়ে নিতে পারে না। ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের পথ খুঁজে পায়। আইন অনুশাসন বজায় থাকলে সাম্য ও স্বাধীনতা বিরাজ করে। তাই ডাইসি এই বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন। এই ডাইসি একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি এই বিষয়ের উপর অনেক গুরুত্ব আরোপ করেছিলেন। 7 নম্বর, বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। সরকারের শাসন ক্ষমতা একচ্ছত্রভাবে কেন্দ্রীভূত থাকা স্বাধীনতার পক্ষে মারাত্মক হুমকি। অর্থাৎ এক ব্যক্তির হাতে ক্ষমতা অতি কেন্দ্রিক বা ক্ষমতার পাহাড় থাকলে স্বাধীনতা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা স্বাধীনতার রক্ষার সুযোগকে সৃষ্টি করে। 8 নম্বর,
সুসংগঠিত দল ব্যবস্থা। সুসংগঠিত দল ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুসংগঠিত রাজনৈতিক দলগুলো সরকারের কার্যাবলী প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন এবং জনস্বার্থ বিরোধী কাজের তীব্র সমালোচনা করে জনগণের স্বাধীনতা রক্ষা করেন। 9 নম্বর, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। গণতন্ত্রের পূর্বশর্তের মধ্যে স্বাধীনতা অন্যতম। স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের সামাজিক কথা চিন্তাও বা কল্পনা করা যায় না। তাই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় স্বাধীনতা নিশ্চয়তা বিধান করা যেতে পারে। 10 নম্বর, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা। যে সমাজ যত বেশি শোষণমুক্ত, সেই সমাজের নাগরিক তত বেশি স্বাধীন। যে সমাজে সুযোগ সুবিধা বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর জনগণ ভোগ করে থাকে, সেই সমাজে স্বাধীনতা অর্থহীন। স্বাধীনতা সংরক্ষণের জন্য সামাজিক কাঠামো বিরাজমান ব্যাপক বৈষম্য দূর করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তো প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আচ্ছা, এরপরে আসতেছে সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক। স্বাধীনতা রক্ষার জন্য সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা একান্ত প্রয়োজন। জনগণের দ্বারা সরকার গঠিত হয়, এটা আমরা সবাই জানি যে জনগণের নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়। সুতরাং উভয়ের মধ্যে সুসম্পর্ক না থাকলে স্বাধীনতা নস্যাৎ হয়ে যায়। জনগণের সতর্ক দৃষ্টি। জনগণের সতর্ক দৃষ্টি ছাড়া স্বাধীনতা রক্ষা করা হয় না। জনগণ যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন না হয়, তাহলে সরকার কোনো সময়ে জনগণের অধিকার খর্ব করবে। এর ফলে স্বাধীনতা বিপন্ন হবে। অধ্যাপক লাস্কি বলেন, চিরন্তন সতর্কতা স্বাধীনতার মূল। তাই জনগণের সতর্ক দৃষ্টি স্বাধীনতা রক্ষার উপায়। পরিশেষে বলা যায় বা উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা বলতে পারি যে স্বাধীনতা মানুষের চিরন্তন অধিকার। তাই বর্তমানে গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীনতার রক্ষা কবচগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন আপনাদের একটু ইংরাজি সম্পর্কে আলোচনা করব, যে ইংরাজি কিছু শর্টকাট বিষয় নিয়ে আলোচনা করব, যে আপনাদের পরীক্ষায় ইংরাজি যে পরীক্ষাটা হয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকে প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশনও বুঝেন না বা অনেকে সমস্যার সৃষ্টি হয়। তো অনেকে মেসেজ করছেন 2019 সালের পরীক্ষা হবে কিনা। তো রুটিন এখনো কার্যকর আছে। তো রুটিন আপনাদের যেহেতু দেয়া হয়েছে, প্রকাশিত হয়েছে আপনাদের জুন মাসের 4 তারিখে, তো সেই শিডিউল অনুযায়ী পরীক্ষা হবে। যদি পরীক্ষা না হয়, এগুলো সব বাউবির ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন যে শিডিউল তো এখনো পাল্টায়নি। তো শিডিউল অনুযায়ী আপনাদের জুন মাসের 4 তারিখে পরীক্ষা আছে, পরীক্ষা হবে। আপনাদের পরীক্ষায় ছোট প্রশ্নে সাধারণত যে প্রশ্নগুলো থাকে, দেখবেন যে সাধারণত আপনার গ্রামেটিক্যাল আইটেমের ভিতরে বেশি থাকে আর্টিকেল, প্রিপোজিশন, পাংচুয়েশন অ্যান্ড মেক সেন্টেন্স আর রাইট ফর্ম অফ ভার্বস। এই 5টার ভিতরে অধিকাংশ সময় 4টা থেকে থাকে। তো এছাড়াও ছোট ছোট কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের পরীক্ষায় থাকে এবং বিগত বছরগুলোতে এটা দিয়ে আছে, কিন্তু অনেক সময় আপনারা যে গাইডটি কিনেছেন সেই গাইডে নাও থাকতে পারে বা থাকতেও পারে। তো এই ক্ষেত্রে খেয়াল করবেন যে আপনাদের 2011 সালে একটা প্রশ্ন করেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে। সেখানে একটা প্রশ্ন ছিল, ছোট প্রশ্ন, যে সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি, রাইট এ নোটিশ উইথ দি হেল্প অফ দ্য ফলোইং পয়েন্টস। তো আপনাকে এখানে বলছে সাপোজ মানে মনে করুন, ইউ আর দি সেক্রেটারি, সেক্রেটারি মানে সম্পাদক, অফ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি, বা ধরুন আপনি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির একজন সাধারণ সম্পাদক। রাইট এ নোটিশ, নোটিশ মানে কি বিজ্ঞপ্তি। আমরা সবাই জানি নোটিশ কি জিনিস। যখন কোনো একটা বিজ্ঞপ্তি থাকে কলেজ বোর্ডে, মানে কলেজে দেখবেন যে বাইরে একটা বোর্ড করা থাকে, সেখানে বিজ্ঞপ্তি থাকে, তাহলে নোটিশ মানে হচ্ছে বিজ্ঞপ্তি। বা বিভিন্ন অফিসিয়াল
অফিসের বাইরে বা অফিস বিল্ডিংয়ের বাইরে একটা বিজ্ঞপ্তি দেওয়া থাকে, যে সেখানে বিভিন্ন প্রকার বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকে, যে বন্ধ, ছুটি, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন অফিসিয়াল কোনো নোটিশ থাকলে সেই নোটিশগুলো সেখানে টাঙানো থাকে। তো এটাকে বলা হয় নোটিশ। তো এখানে প্রশ্নটা বলছে কি, যে ধরুন আপনি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির একজন সাধারণ সম্পাদক, এখন একটা নোটিশ লেখেন, নিম্নে একটা নোটিশ তৈরি করুন। তো এখানে আমরা প্রথমে লিখতে পারি, দিস ইজ ফর দি ইনফরমেশন নোটিশ দি মেম্বার অফ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি দ্যাট উই আর গোয়িং টু স্টার্ট ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকস ফ্রম কলেজ অডিটোরিয়াম। তাই বলছে কি, দিস ইজ ফর দি ইনফরমেশন, এটা একটা তথ্য বা বিজ্ঞপ্তি, ইনফরমেশন নোটিশ, দি মেম্বার অফ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি, তার মানে হচ্ছে যারা স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির মেম্বার মানে সদস্য আছেন তাদের জন্য এই নোটিশটি, দ্যাট উই আর গোয়িং টু স্টার্ট ফ্রি ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুক, আমরা কিছু বিনামূল্যে টেক্সট বুক দিতে চাচ্ছি ফ্রম কলেজ অডিটোরিয়াম, তার মানে হচ্ছে কলেজ মিলনায়তনে। ফর ডিটেল ইনফরমেশন প্লিজ কন্ট্যাক্ট জাহিদ হোসেন, বিস্তারিত তথ্যের জন্য জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করুন, সেক্রেটারি অফ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট। তো এরকম ছোট ছোট কিছু জিনিস থাকে, যে জিনিসগুলো অনেক সময় বইতে বা বিভিন্ন গাইডে বা টেক্সট বুকে থাকে না, তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো আরেকটা জিনিস আছে, যেমন এটা 2011 সালের একটা প্রশ্ন দিয়েছিল, যে রাইট এ থ্যাংক ইউ নোট টু আঙ্কেল হু সেন্ড ইউ সাম মানি ডিউরিং ইউর এক্সাম। তো এটা হচ্ছে নোট মানে হচ্ছে চিরকুট। অনেক কথাগুলোকে যখন আপনি সংক্ষেপে লেখেন তখন সেটাকে নোট বা চিরকুট বুঝিয়ে থাকে, মানে আপনি বিস্তারিত না লেখে এটাকে শর্টকাটে লেখাকে নোট বা চিরকুট বলে। তো এখানে লেখা যায়, প্রথমে বলছে কি, যে আপনি আপনার আঙ্কেলকে একটা ধন্যবাদ জানিয়ে একটা চিরকুট লেখেন, যে আপনাকে কিছু অর্থ আপনার পরীক্ষা উপলক্ষে পাঠিয়েছিল। তো এখানে আমরা প্রথমে শুরু করব, যে ডিয়ার আঙ্কেল, আই হ্যাভ গট ইউর সেন্ডিং মানি, তার মানে হচ্ছে গিয়ে আই হ্যাভ গট মানে কি পেয়েছি বা গ্রহণ করেছি, তুমি যে অর্থটি পেয়েছিল এটা আমি পেয়েছি বা গ্রহণ করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ, ফর সেন্ডিং দিস মানি ফর মাই এক্সাম, আমার পরীক্ষার জন্য যে অর্থটি পাঠিয়েছিলে এটার জন্য আমি অত্যন্ত তোমাকে ধন্যবাদ জানাই। এইটাই মূলত 1 থেকে 1.5 লাইনে, I have got your sending money, thank you very much for sending this money for my exam বা examination। আর কি থাকতে পারে, এটা 2011 সালেই দিয়েছিল, যে রাইট এ SMS to your friend saying that you call twice, ask him to call back when free। তার মানে হচ্ছে কি, তোমার বন্ধু তোমাকে 2 বার কল করেছে বা ফোন করেছে, এখন তুমি যখন অবসর হবে তখন তুমি তোমার বন্ধুকে একটা ফোন করবে। তার মানে বিষয়টা এসে দাঁড়াচ্ছে যে SMS মানে এস হচ্ছে শর্ট, এম হচ্ছে মেসেজ, এস হচ্ছে সিস্টেম, শর্ট মেসেজ সিস্টেম। আমরা কিন্তু সবাই প্রতিনিয়ত শর্ট মেসেজগুলো কিন্তু লিখে থাকি। তো এইটার মূলত থিমটা কি এবং এইটা সম্পর্কে আমি একটু বলি, যে আপনি যখন শর্ট মেসেজ লেখেন, আমরা মোবাইলে যখন লিখি যে বাংলাটারে কি করি, ইংলিশ করি, যেমন আমি আমি বাড়ি BRI বাড়ি যাব, এইভাবে আমরা শর্ট মেসেজ লিখে থাকি। তো এই মেসেজটা কিভাবে লিখবো, যে আপনার বন্ধু আপনাকে 2 বার কল করছে কিন্তু আপনাকে পায় নাই, এখন আপনি যখন ফ্রি হবেন বা কলটা দেখবেন তখন তাকে ফোন করবেন, 1 লাইনে উত্তর শেষ করবেন আপনারা, 1 লাইন বা 2 লাইনে। মি ব্যাক, এখানে প্রথমে আপনার বন্ধুর নাম দিবেন, ধরেন রানা, সাপোজ রানা, কল মি ব্যাক হোয়েন ফ্রি টু দিস নাম্বার। তার মানে হচ্ছে কি, কল মি ব্যাক মানে কল করবে, হোয়েন ফ্রি যখন অবসর হবে, টু দিস নাম্বার এই নাম্বার, আপনাদের কন্ট্যাক্ট নাম্বার একটা সাইডে লিখে দেবেন। এরপরে আই কল টু ইজ দিস নাম্বার, আমি তোমার নাম্বারে 2 বার ফোন করেছিলাম সুমন, আপনার নামটা লিখে দিলে কমপ্লিট হয়ে যাবে। তো এই সমস্ত 2-1টা জিনিস আছে যেগুলো 1 লাইনে লিখতে প্রয়োজন হয়, কিন্তু এখানে মূলত এটা জানার প্রয়োজন যে জিনিসটা কি দিছে। আপনাকে যদি SMS দেয় আর SMS সম্পর্কে আপনি না জানেন, আপনি 1 কলমও লিখতে পারবেন না। তো সেই জন্য জিনিসগুলো কি জিনিস সেই সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা থাকতে হবে, তাইলে কিন্তু এটা লিখতে পারবেন। এত কঠিন কিছু না, 1 লাইনে উত্তর লেখা যায়। তো আমি আরেকটা নোট পড়াই, রাইট এ নোট টু ইউর, এটা 2006 সালে দিয়েছিল, 2006 দিয়েছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল BABSS প্রোগ্রামের, যে রাইট এ নোট টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু অ্যাটেন্ড এ গেট টুগেদার ইন ইউর হাউস। তার মানে হচ্ছে রাইট এ নোট, একটা চিরকুট তৈরি করুন, টু ইউর ফ্রেন্ড আপনার বন্ধুর কাছে, ইনভাইটিং হিম যে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, টু অ্যাটেন্ড এ গেট টুগেদার ইন ইউর হাউস তার বাড়ি আমন্ত্রণ জানিয়ে আপনাকে একটা চিরকুট লিখতে বলেছে।
তো এখন কি চিরকুটটা আছে খেয়াল করেন, ডিয়ার হাসান, আই উড লাইক টু ডিসকাস ন্যাশনাল প্রবলেম। আই উড লাইক টু ডিসকাস মানে আমি আলোচনা করতে চাই এ ন্যাশনাল প্রবলেম, এটা জাতীয় সমস্যা সম্পর্কে। অ্যান্ড আওয়ার ডিউটি ইজ টু সলভ দিস প্রবলেম, এবং আমাদের কর্তব্য এই সমস্যাটা সমাধান করা। অল মাই ফ্রেন্ডস উইল বি প্রেজেন্ট দেয়ার, আমার সকল বন্ধুরা সেখানে থাকবে। প্লিজ কাম বিফোর 7:30 PM, অনুগ্রহপূর্বক 7:30 ভিতরে আসবে। লাভ, আপনার নাম লিখে দেবেন রহিম। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যে জিনিসগুলো যদি পরীক্ষায় দেয় আপনাদের এই জিনিসগুলো শুধু জানার প্রয়োজন, কিভাবে লিখতে হবে, আর কিছু প্রয়োজন নাই। তো এখানে 1 থেকে 2 লাইন, এটা যদি না জানেন আপনারা লিখতে পারবেন না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের নিয়মিত অনলাইনে ক্লাস চলছে এবং নির্দিষ্ট ফির মাধ্যমে অনলাইনে একটা ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের পরীক্ষা জুন মাসের 4 তারিখে, যেহেতু আপনাদের পরীক্ষা সেহেতু আমাদের জুন মাসের 2 তারিখ পর্যন্ত ক্লাসটা চলবে। তো কেউ যদি অংশগ্রহণ করতে চান আমাদের সরাসরি কন্ট্যাক্ট করবেন, এবং যে কোনো হেল্পের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। পরবর্তী ক্লাসে আমি অনিমেষ দাস, আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।